হাসপাতালের করিডোরের সাদা টাইলসের উপর নীলের খালি পায়ের ছাপ পড়েছে। বারবার পাগলের মতো আইসিইউ এর লোহার দরজাটার সামনে ছুটে আসছে নীল, আর দুইজন নার্স নীলকে আটকে দিচ্ছে। ম্যাম, আপনি বুঝতে পারছেন না, আইসিইউতে রোগীর লোক ঢোকা নিষেধ। নিষেধ মানে? আমার মেজর সাহেব ওই দরজার ওপারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনারা আমাকে নিয়ম শোনাচ্ছেন? নীলের চোখ দুটো রক্ত জবার মতো লাল হয়ে গেছে। গত 2 রাত ধরে ঘুম নেই, মুখটা শুকিয়ে কাঠ। নীল আবার দরজার হাতল ধরে ঝাঁকুনি দিল। মেহেরিন দৌড়ে গিয়ে নীলকে ধরে ফেলল। নীল, শান্ত হ, তুই এভাবে ভেঙে পড়লে বাকিটুকু উচ্চারণ করতে পারে না মেহেরিন। তার আগেই নীল বলে ওঠে, কিভাবে শান্ত হব আপু? আমার মেজর সাহেব যে ওইখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নীলের কান্না পুরো হসপিটালে প্রতিধ্বনি চলছে। নীলের হাহাকার শুনে ঈশান আইসিইউ থেকে বেরিয়ে এলো। নীলকে দেখে তার বুকের ভিতরটা হু হু করে উঠল। ঈশান ভাইয়া, একবার, শুধু একবারের জন্য আমার মেজর সাহেবকে দেখতে দেন। ঈশান মাথা নাড়ালো। যাও, তবে 5 মিনিট, তার বেশি না। নীল উঠে দাঁড়ালো, যেন নতুন প্রাণ পেল। দৌড় দিল আইসিইউ রুম দিকে। আইসিইউ এর ভিতরটা বাইরের পৃথিবী থেকে আলাদা। এখানে সময় নেই, এখানে শুধু মেশিনের শব্দ, অক্সিজেনের হিসিস। নীল থমকে দাঁড়ালো। এই মানুষটা, যে মানুষটা একটা কথায় 500 সৈন্যকে কাঁপিয়ে দিত, যার বুকের পাটা ছিল পাহাড়ের মতো, সে আজ সাদা চাদরের উপর নিথর হয়ে শুয়ে আছে। মুখে অক্সিজেন মাস্ক, নাকে নল, হাতে ক্যানোলা। বুকে এইসিজির হাত জড়া, তার জড়ানো। মুখটা ফ্যাকাশে, ঠোঁট দুটো নীল হয়ে গেছে, চুলগুলো এলোমেলো। নীলের মনে হলো কেউ তার বুকের ভিতর থেকে কলিজাটা ছিঁড়ে নিল। মেজর সাহেব শব্দটা নীলের গলার ভিতরেই মরে গেল। নীল অভ্রর কাছে এসে দাঁড়ায়। অভ্রর ডান হাতটা বেডের পাশে ঝুলছে। নীল কাঁপা কাঁপা হাতটা ধরলো। অভ্রর হাতটা বরফের চেয়েও ঠান্ডা। নীল 2 হাত দিয়ে সেই হাতটা নিজের মুঠোয় নিল, ঘষতে লাগলো, যেন একটু গরম হয়। নীল অভ্রর দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের পানি টপ টপ করে পড়ছে অভ্রর হাতের উপর। মেজর সাহেব, ভালোবাসা প্রকাশ করার জন্য আপনি 1 মাস, 1 বছর, 5 বছর, যত ইচ্ছে সময় নিতে বলেছিলেন না? আপনার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করার জন্য এত সময় নেওয়া লাগবে না। আমি এখনই ভালোবাসা প্রকাশ করছি। মেজর সাহেব, আপনি শুনুন, আমি কিন্তু বারবার বলবো না। ওই মেজর সাহেব, শুনছেন? আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আই রিয়ালি লাভ ইউ মেজর সাহেব। মেজর সাহেব, শুনছেন? ভালোবাসি, কিন্তু অনেক বেশি ভালোবাসি। নীলের মুঠোয় আবদ্ধ থাকা অভ্রর হাতটা সামান্য নড়ে ওঠে। কয়েক সেকেন্ড পর আস্তে আস্তে চোখ খুলে তাকায় অভ্র। চোখ খুলে নীলকে দেখে অভ্রর ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। মাই ডিয়ার মিষ্টি বউ, একটু আগে বলা কথাটা আবার রিপিট করো তো। ওই মেজর সাহেব, শুনছেন? ভালোবাসি, কিন্তু অনেক বেশি ভালোবাসি। আমিও আমার মিষ্টি বউটাকে অনেক অনেক ভালোবাসি। নীল হাসে। অভ্রর দিকে ঝুঁকে অভ্রর কপালে সময় নিয়ে চুমু খায় নীল। এত তাড়াতাড়ি আমার মিষ্টি বউটা আমাকে ভালোবাসার কথা বলবে, আমাকে চুমু খাবে, তা কল্পনাও করিনি। মেজর সাহেব, এখন থেকে 24 ঘন্টা আপনাকে ভালোবাসি বলবো, আর চুমুর উপর রাখবো। আপনি শুধু সুস্থ হয়ে যান। মিষ্টি বউ আমার, তো মনে হচ্ছে আমার হাতে বেশি সময় নেই। অভ্রর কথা শুনে মুহূর্তের মধ্যে নীলের ঠোঁটের কোণে থাকা হাসির রেখাটা উধাও হয়ে যায়। মেজর সাহেব, এইসব আজে বাজে কথা একদমই বলবেন না, বলে দিলাম। অভ্র নীলের হাতটা নিজের বুকের সাথে চেপে ধরে। মিষ্টি বউ, বাসর রাতে তোমাকে অনেক কষ্ট দিয়েছিলাম, সম্ভব হলে আমাকে মাফ করে দিও। মেজর সাহেব, এইসব কথা বলে শুধু শুধু আমাকে কষ্ট দিচ্ছেন কেন? ভালো থেকো মিষ্টি বউ, নিজের যত্ন নিও। নীল এইবার হাউমাউ করে কেঁদে দিল। মেজর সাহেব, আপনি চুপ করুন। এইসব বাজে কথা কেন বলছেন? আপনাকে সুস্থ হতে হবে আপনার মিষ্টি বউয়ের জন্য। আপনাকে সুস্থ হয়ে ফিরতে হবে, বুঝতে পেরেছেন আপনি? অভ্র উত্তর দেয় না। অভ্রর উত্তর না পেয়ে নীলের কান্না আরও শতগুণ বেড়ে যায়। হঠাৎ নীলের চোখ পড়ে মনিটরের স্ক্রিনের উপর। ওঠানামা করা সবুজ লাইনটা হঠাৎ একটা লম্বা টান দিয়ে সোজা হয়ে যায়। বিষয়টা বুঝতে নীলের 3 সেকেন্ডও সময় লাগবে। নীল চিৎকার করে উঠল, না! মেজর সাহেব, কথা বলুন। এই মেজর সাহেব, চোখ খুলুন না, আপনার মিষ্টি বউ আপনাকে ডাকছে তো। মেজর সাহেব, আপনি আমাকে একা রেখে কোথাও যেতে পারেন না। আপনার যদি যেতে হয় তাহলে আমাকে সাথে নিয়ে যান। নীলের মুঠোয় আবদ্ধ থাকা অভ্রর হাতটা আস্তে আস্তে শীতল হয়ে গেল। নীল চিৎকার করে ঈশানকে ডাকলো। নীলের চিৎকার শুনে ঈশান দৌড়ে এলো। অভ্রর কবজি ধরলো, নাড়ি চেক করলো, তারপর বুকের উপর স্ট্যাথোস্কোপ করলো। 20 সেকেন্ডের পর ঈশান 1 পা পিছিয়ে গেল, চোখ বন্ধ করে ফেলল। ঈশান ভাইয়া, আপনি দূরে সরে গেলেন কেন? ওনাকে দেখুন না, উনি কথা বলছেন না কেন? ঈশান চোখ খুলল, চোখে পানি টলমল করছে। ভাবি, আই অ্যাম সরি, আমরা অভ্রকে বাঁচাতে পারলাম না। অভ্র বিদায় নিয়েছে এই পৃথিবী থেকে। কথাটা শুনে নীলের নিঃশ্বাস আটকে আসতে লাগলো। মুহূর্তের মধ্যেই চোখের মণি উল্টে গেল, শরীরটা নেতিয়ে পড়লো অভ্রর বুকের উপর। বিকেল 4:30। আকাশের রোদটা আজ কেমন জানি হলুদ হয়ে আছে।
চট্টগ্রাম সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ। সাদা কাফনে মোড়ানো মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী খাটিয়ায় নিথর হয়ে শুয়ে আছে। চারপাশে সারি সারি সামরিক অফিসার। সবার চোখে পানি টলমল করছে। ইমাম সাহেব জানার নিহত করলেন। ইমামের সাথে বাকি সবাইও নিহত করলেন। মিনিট 5 মধ্যে জানাজার শেষ হয়। জানাজা শেষে খাটিয়া করে কবরস্থানে নিয়ে যাওয়া হয় অভ্রকে। অভ্রর নিথর দেহখানা কবরে নামানো হয়। কবরে মাটি দেওয়া হয়। 40 কদম এগিয়ে এসে মোনাজাত ধরা হয়। অভ্রর জন্য দোয়া করা হয়। সময় বিকেল 5টা। এইমাত্র নীলের জ্ঞান ফিরেছে। এতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিল নীল। জ্ঞান ফিরতেই উঠে বসে নীল। রুমের চারদিকে একবার চোখ বুলিয়ে নেয়। ফাতেমা কান্না করছে আর আয়েশা তাকে সান্ত্বনা দিচ্ছে। নীল বেড থেকে উঠে দাঁড়ায়, তারপর রুম থেকে দৌড় বের হয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে দৌড়াতে থাকে অভ্রদের পারিবারিক কবরস্থানের দিকে। অভ্রর প্রতি এত মগ্ন ছিল যে নীল কখন ভুল রাস্তায় এসে রাস্তার মাঝখানে চলে এসেছে তা নীল নিজেও জানে না। গাড়ির হর্নের শব্দ পেয়ে নীলের ঘোর কাটে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। একটা গাড়ি এসে নীলকে ধাক্কা মারে। নীল ছিটকে পড়ে একটু দূরে। মেজর সাহেব বলে চিৎকার দিয়ে উঠে বসে নীল। নীলের চিৎকারের অভ্রর ঘুম ভেঙে যায়। অভ্রও শোয়া থেকে উঠে বসে। নীলকে মেজর সাহেব বলে পাগলের মতো কান্না করতে দেখে অভ্র নীলকে নিজের বুকে টেনে নেয়। শক্ত করে নীলকে জড়িয়ে ধরে। মিষ্টি বউ, এই তো আমি। তোমার মেজর সাহেব তোমার কাছেই আছে, তোমাকে জড়িয়ে ধরে রেখেছে। দেখো তুমি। নীল শরীরে সব শক্তি দিয়ে অভ্রকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অভ্র নীলকে শান্ত করার চেষ্টা করে। মিষ্টি বউ, কান্না করছো কেন? বাজে স্বপ্ন দেখেছো বুঝি? মেজর সাহেব, আপনি কি সত্যি আমাকে জড়িয়ে ধরে আছেন? আমি সত্যি তোমাকে জড়িয়ে ধরে আছি। তাহলে আমি এতক্ষণে স্বপ্ন দেখতেছিলাম? তুমি মনে হয় এতক্ষণ স্বপ্ন দেখছিলে। নীল শরীরের সব শক্তি দিয়ে অভ্রকে জড়িয়ে ধরে রেখেছে। অভ্রর বুকে মুখ গুজে কান্না করে যাচ্ছে, কিছুতেই কান্না থামছে না। নীলের চোখের পানিতে অভ্রর বুক ভিজে যায়। অভ্র উপায় না পেয়ে নীলের ঘাড়ে মুখ বসিয়ে দেয়। অভ্রর ঠোঁটের স্পর্শ পেয়ে নীল কেঁপে ওঠে এবং কান্না থেমে যায়। এই পাগলি, সামান্য একটা স্বপ্ন দেখে কেউ এভাবে কান্না করে? এটা সামান্য স্বপ্ন ছিল, অনেক বাজে স্বপ্ন। কি এমন বাজে স্বপ্ন দেখেছো যে এইভাবে কান্না করছো? আপনাকে হারানোর স্বপ্ন। মেজর সাহেব, আমাকে কখনো ছেড়ে যাবেন না প্লিজ। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি মেজর সাহেব। অভ্র নীলকে আরও শক্ত করে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। কখনোই ছেড়ে যাব না। যদি যাওয়ার হয় তাহলে তোমাকে সাথে নিয়ে তারপর যাব, প্রমিস। সকাল 10:30। এইমাত্র নীলের ঘুম ভেঙেছে। ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করে অভ্রর বুকে। নীল মাথাটা একটু উপরে তুলে অভ্রর ফেসের দিকে তাকায়। অভ্র ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় অভ্রকে নিষ্পাপ আর অনেক কিউট লাগছে। নীল অভ্রর কপালে সময় নিয়ে একটা চুমু খায়। অভ্র হালকা নড়ে ওঠে। নীলের কোমর শক্ত করে জড়িয়ে ধরে। মেজর সাহেব শুনছেন? অভ্র চোখ বন্ধ রেখেই বলল, মিষ্টি বউ, শুনছি, বলো। এইবার আমাকে ছাড়েন। আর কিছুক্ষণ এইভাবে থাকি না। মেজর সাহেব, কথা বাজে খবর আছে। 10:30 বাজে, এইবার উঠতে হবে। না উঠলে হয় না? না, হয় না, ছাড়েন এইবার। মিষ্টি বউ, তুমি সব সময় এমন পালাই পালাই করো কেন বলো তো? কিছু সময় আমার কাছাকাছি থাকলে কি হয়? আপনি বলতে চাইছেন আমি যেন সব সময় আপনার কাছাকাছি থাকি, তাই তো? আচ্ছা ঠিক আছে, থাকবো নি। এইবার আমাকে ছাড়েন। অভ্র নীলকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে নীল ফ্রেশ হতে চলে যায়। অভ্র বেডেই শুয়ে থাকে। নীলের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে অভ্র। মিনিট 10 পর ফ্রেশ হয়ে বের হয়ে আসে নীল। মেজর সাহেব, আর কত ঘুমাবেন? এইবার উঠে পড়ুন। অভ্র উঠে বসে। বেড থেকে নেমে ফ্রেশ হতে চলে যায়। মিনিট 5 মধ্যে অভ্র ফ্রেশ হয়ে বের হয়ে আসে। পুরো রুম চোখ বুলিয়ে দেখে নীল রুমে নেই, তার মানে নিচে চলে গেছে। অভ্র টাওয়ালটা নিয়ে হাত মুখ মুছে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে নীল চেয়ারের উপর পা তুলে আরাম করে বসে নাস্তা করছে। অভ্র নীলের পাশের চেয়ারে গিয়ে বসে। মিষ্টি বউ, আমাকে রেখে একা একা চলে এলে কেন? আপনি কি ছোট বাচ্চা যে আপনাকে সাথে নিয়ে আসতে হবে? কথাটা তো ভালো করেই বলা যেত, তাই না? কিন্তু আপনার সাথে ভালো করে কথা বলতে আমার ভালো লাগে না। অভ্র আর কিছু বলে না, খাওয়ায় মনোযোগ দেয়। বাজারের ব্যাগ হাতে নিয়ে হাজির হয় ফাতেমা। বাজারের ব্যাগটা অভ্রর দিকে এগিয়ে দেয়। আম্মু, বাজারের ব্যাগ দিয়ে আমি কি করব? মিশনে যাবি আর কি? বাজারের ব্যাগ নিয়ে কেউ মিশনে যায়? তাহলে কোথায় যায়? বাজারে যায়, বাজার করতে। জানিস সেহেতু আবার জিজ্ঞেস করছিস কেন? এখন বেশি কথা না বলে বাজারে যা। আমি বাজারে যাব? রিয়ালি আম্মু, তুমি জানো না আমি যা বাজার করতে পারি না? অভ্রর কথা শুনে নীল বলে ওঠে, হায় আল্লাহ, এত বড় বেটা বলে বাজার করতে পারে না। একটা পিচ্চিও তো আজকাল বাজার করতে পারে, আর আপনি বলছেন আপনি পারেন না? বলছি কারণ আমি কখনোই বাজার করিনি। কখনো করেননি তো এখন করবেন? অভ্র কিছু বলতে যাবে তার আগে ফাতেমা বাজারের ব্যাগটা অভ্রর হাতে ধরিয়ে দিয়ে বলে ওঠে, নীল ঠিকই বলেছে, যা বাজার করে নিয়ে আয়। মেজর সাহেব 1 হালি পাঙ্গাস মাছ নিয়ে আসেন। পাঙ্গাস মাছ হালিতে হয় না, কেজিতে হয়। হালিতে হোক আর কেজিতে হোক, আপনি পাঙ্গাস মাছ নিয়ে আসেন। সরি বউ, আমি পাঙ্গাস মাছ আনতে পারবো না। কেন? পাঙ্গাস মাছ কিনতে আমার শরম করবে। পাঙ্গাস কিনতে শরমের কি আছে? আজব।
অভ্র কিছু বলতে যাবে তার আগে নীল বলে ওঠে, আমি কিছু শুনতে চাই না, আপনাকে পাঙ্গাস মাছ আনতেই হবে, না আনলে হয় না? না হয় না। অভ্র বাজারে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। অভ্রর মুখটা দেখার মতো ছিল। মেজর আসিফ অভ্র চৌধুরী, যার ভয়ে পুরো ক্যান্টনমেন্ট কাঁপে, সে এখন পাঙ্গাস মাছের জন্য বাজারে যাচ্ছে। 20 মিনিটের মধ্যে বাজারে পৌঁছে যায় অভ্র। বাজারে ঢুকতেই সবাই অভ্রকে দেখে সালাম দিচ্ছে। মাছের দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই মাছওয়ালা মামা বলল, স্যার কী লাগবে? অভ্র আমতা আমতা করে বলল, এক হালি পাঙ্গাস দেন। মাছওয়ালা মামা হাঁ করে তাকিয়ে আছে অভ্রর দিকে। স্যার, পাঙ্গাস হালিতে হয় না, কেজিতে হয়। অভ্র মুখ গম্ভীর করে মনে মনে বলল, ওই পাগল বউর সাথে থেকে আমিও পাগল হয়ে গেছি। মাছ হালিতে হয় না জানার পরও পাগলের মতো হালিতে দিতে বলেছি। মামা, আপনি বড় থেকে 1 হালি দূর, আপনি বড় থেকে 4টা পাঙ্গাস মাছ দেন। দুপুর 12টা। সবার উপর মাথার উপর কড়া রোদ, জানলা গলে সেই রোদ এসে রান্নাঘরের মেঝেতে পড়েছে। বাইরে গরম হাওয়া। মেহেরিনের রান্নাঘর আজ গরম মশলার গন্ধে মোমো করছে। মেহেরিনের আজকের মিশন একটাই, মাহিনের জন্য স্পেশাল চিকেন কষা বানানো। ওর পরনে হালকা মেরুন রঙের একটা 3 পিস, চুলগুলো ক্লিপ দিয়ে উপরে আটকানো। গরমে কপালে বিন্দু বিন্দু ঘাম, ঘাড়ে হঠাৎ করে গরম নিঃশ্বাস অনুভব হতেই কেঁপে ওঠে মেহেরিন। হাতের খুন্তিটা কড়াইয়ের গায়ে পড়ে গিয়ে টুং করে শব্দ করলো। মেহেরিন ঘাড় না ঘুরিয়ে বুঝে গেল মানুষটা কে। মাহিন। মাহিন উত্তর দিল না, বরং মেহেরিনের পিছন থেকে জড়িয়ে ধরলো। শক্তপোক্ত 2টা হাত মেহেরিনকে আঁকড়ে ধরলো। ধীরে ধীরে মাথাটা নিচু করে আবারও মেহেরিনের ঘাড়ে মুখ বসিয়ে দিল। গরম নিঃশ্বাস মেহেরিনের ঘাড় ছুঁয়ে যেতে মেহেরিন আবারও কেঁপে উঠল। এবার হাত থেকে খুন্তিটা সত্যি সত্যিই পড়ে গেল। ঝনঝন করে শব্দ হলো টাইলসের ফ্লোরে। মাহিন, কি করছোটা কি? মাহিনের স্পর্শে আরও গভীর হলো। সে মেহেরিনের ঘাড়ে নাক ঘষল। মেহেরিন ছুটে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। মাহিনের বাহুর বাঁধন লোহার মতো শক্ত। মাহিন, ছাড়া বলছি, ডিস্টার্ব করো না, রান্নাটা ঠিক মতো করতে দাও। করো না? আমি কি রান্না করতে নিষেধ করেছি? তোমার রান্না তুমি করবে আর আমার কাজ আমি করতে দাও। তোমার কাজ মানে? রান্নাঘরে তোমার কাজ কি? বর্তমানে আমার প্রজেক্ট রান্নাঘরে আছে, তাই আমার কাজ রান্নাঘরে। ও আচ্ছা আচ্ছা, তাই? এখন আমি মিটিংয়ে জয়েন করব। ঠিকমতো মিটিংটা করতে দিও, আমাকে ডিস্টার্ব করো না, কেমন? এ তো মিটিংয়ে জয়েন করা লাগবে না, ছাড়ো তো, যে কোনো সময় মা এসে দেখে ফেলবে। কেউ আসবে না, আর আসলেও সমস্যা নাই। আমি তো আমার লাইসেন্স করা বউয়ের সাথে মিটিং করছি, অন্য কারোর সাথে না। মাহিন, দেখো, এমনিতে অনেক গরম পড়েছে, গরমের মধ্যে রান্না করতে অসহ্য লাগছে। গরমের জ্বালা সহ্য হচ্ছে না, তুমি আবার নতুন করে জ্বালাতে এসো না। আমি তোমাকে জ্বালাই? তুমি কেন জ্বালাতে যাবে? আমাকে তো জ্বালাচ্ছে আমার জামাই। আমি তোমার জ্বালাতন হলেও তুমি হলে আমার প্রশান্তি। মেহেরিন, হয়েছে হয়েছে, এবার ছাড়ো, নয়তো তরকারি পুড়ে যাবে। মাহিন ছাড়লো না, বরং মেহেরিনকে নিজের দিকে ঘুরিয়ে নিল। মেহেরিন কোমর জড়িয়ে ধরে মেহেরিনকে কাছে টেনে নিল। নিজের ঠোঁট দুটো দিয়ে মেহেরিনের ঠোঁট দুটো দখল করে নিল। মিনিট 5 পর মেহেরিনের ঠোঁট দুটো মুক্ত করে দিল মাহিন। ছাড়া পেয়ে মেহেরিন হাঁপাচ্ছে, ওর ঠোঁট কাঁপছে। মাহিন মুচকি হাসলো। সেই হাসিতে কোনো দুষ্টামি নেই, শুধু তৃপ্তি। দুপুর 2টা। বেডের উপর হাত পা মেলে চিৎ হয়ে শুয়ে আছে নীল। নীলের এই অবস্থা দেখে নীলের দিকে ভ্রু উঁচু করে তাকায় অভ্র। কী ব্যাপার মিষ্টি বউ, এভাবে হাত পা মেলে শুয়ে আছো কেন? উদ্যম লাগছে তাই? কোন কারণে উদ্যম লাগছে? আজকে পাঙ্গাস মাছ পেয়ে ভাত বেশি খেয়ে ফেলছি, তাই এখন উদ্যম লাগছে। পাঙ্গাস মাছ হলে ভাত বেশি খেতে হয়? বেশি খেতে পারো বুঝি? একটু বেশিই খেতে পারি। হাঁ করে থাকা পাঙ্গাস মাছ তোমার এত পছন্দের? অনেক অনেক পছন্দের। বউ, আমাকেও একটু শোয়ার সুযোগ দাও, আমারও উদ্যম লাগছে। নীল এবার ঠিক করে শোয়। নীলের পাশে অভ্রও শুয়ে পড়ে। কয়েক মিনিট পর নীল অভ্রর কাছে এসে অভ্রর বুকে মাথা রেখে অভ্রকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। অভ্র নীলকে নিজের বুকে আগলে নেয়। মিষ্টি বউ, আর ইউ ওকে? ওকে। এই কথা বলে নীল চোখ বুজে অভ্র নীলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণের মধ্যে নীল আর অভ্র দুজনেই ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা 6টা। এক হাতে ফোন আর এক হাতে শপিং ব্যাগ নিয়ে দৌড়ে শপিং মল থেকে বের হয়ে যাচ্ছে ঈশা। বসা থেকে বারবার কল দেওয়ার তারা একটু বেশি। শপিং মলেই গেটের সামনে যেতেই একটা পুরুষের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ঈশা। শপিং ব্যাগ ছিটকে পড়ে একটু দূরে। সামনে থাকা ছেলেটার হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে যায়। দুজন দুজনের দিকে তাকায়। ঈশানকে দেখে ঈশা রেগে গেলেও ঈশাকে দেখে ঈশানের মাথায় শয়তানি বুদ্ধি চেপে যায়। আপনি কি অন্ধ? চোখে দেখেন না নাকি? ঈশান কপাল কুঁচকালো। ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আমি অন্ধ না, তুমি অন্ধ। তুমি নিজেও তো চোখে দেখো না। আমি তাড়াহুড়োয় ছিলাম, তাই আপনাকে খেয়াল করিনি, কিন্তু আপনি তো ইচ্ছে করে ধাক্কাটা দিলেন। তারা কত কিসের তারা? এত কিসের তারা সেটা আপনাকে বলতে যাব কেন? কোন দুঃখে? ঈশান ফোনের স্ক্রিনে আঙুল বুলালো। অন্ধ মেয়ে, দেখো, তোমার জন্য আমার 1,70,000 টাকার ফোনের কি অবস্থা হয়েছে। এখন তোমাকে আমার ফোনের ক্ষতিপূরণ দিতে হবে। আমি কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না, কারণ আমি আপনাকে ধাক্কা দেইনি, বরং আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। আমি ধাক্কা দিয়েছি নাকি তুমি ধাক্কা দিয়েছো? আপনি ধাক্কা দিয়েছেন। তুমি ধাক্কা দিয়েছো। আমি ধাক্কা দেইনি, আপনি ধাক্কা দিয়েছেন। শুনেন মিস,
ভুল করলে স্বীকার করতে শিখুন। যেখানে আমি ভুল করিনি সেখানে স্বীকার করার কোনো কোশ্চেন আসছে কোথা থেকে? শুনেন মিস্টার, ভুল আপনার, সো নিজের ভুল স্বীকার করুন আর আমাকে সরি বলুন। কোন দুঃখে আমি তোমাকে সরি বলবো? দুঃখ নয়, ভুলে। আপনি ভুল করেছেন। ভুল করলে যে সরি বলতে হয় সেই ম্যানেজমেন্টটুকু শেখেননি। নিজেই ম্যানার্স শেখেনি, আবার আসছে আমাকে ম্যানার্স শেখাতে। কি বললেন আপনি? আমি ম্যানার্স শিখিনি? আপনি ম্যানার্স শেখেননি। আপনি 64 গোষ্ঠী ম্যানার্স শিখেনি। ঈশান আর ঈশার ঝগড়া বাড়তে লাগলো। শপিং মলে লোক জড়ো হয়ে গেছে। লোক জড়ো হয়ে যাওয়ায় দুজনেই থেমে যায়। শপিং মল হাওয়ায় বেঁচে গেলে নয়তো আজকে বুঝিয়ে দিত ঈশান চৌধুরী কী জিনিস। নো মিস্টার, নো। শপিং মল হয় আপনি বেঁচে গেছেন, নয়তো আজকে আপনাকে বুঝিয়ে দিতাম এই ঈশা কী জিনিস। ঈশান ঈশার দিকে তাকিয়ে এক পলক তাকিয়ে চলে যায়। ঈশা ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দেয়। তারপর শপিং ব্যাগটা হাতে নিয়ে শপিং মল থেকে বের হয়ে যায়। সন্ধ্যা 7:30। অভ্রর কথা মতো অভ্রর দেওয়া গোলাপি রঙের গাউনটা পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসে নীল। মিররের সামনে দাঁড়িয়ে কানে ঝুমকা আর গসায় চিকন ডায়মন্ডের নেকলেস পরে নেয়। সাথে হালকা মেকআপ করে নেয়। হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো খোলা থাকায় ফ্যানের বাতাসে উড়ছে। মিররে নিজেকে দেখে নিজেই থমকে যায় নীল। মিররের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এটা আমি এত সুন্দরী হয়ে গেলাম কবে? নীল কথাটা শেষ করতে না করতেই পিছন থেকে অভ্র এসে নীলকে জড়িয়ে ধরে। নীলের গালে টুপ করে একটা চুমু খেয়ে চিবুকটা নীলের কাঁধে রাখে। মিররের দিকে তাকিয়ে দুজন দুজনকে দেখে। মিষ্টি বউ, তোমার রূপ কয়টা বলো তো? যখন যে রঙের ড্রেস পরো তখন সেই রঙের পরই হয়ে যাও। কথাটা বলে নীলের ঘাড়ে চুমু দেয় অভ্র। অভ্র ঠোঁটের স্পর্শ পেয়ে নীল কেঁপে ওঠে। মেজো সাহেব ছাড়েন। অভ্র নীলকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। ছাড়বো কেন? আমার বউ আমার সম্পত্তি। জড়িয়ে ধরে রাখতে তাতে আমার বিন্দুমাত্র সমস্যা নেই, তবে একটার পর একটা গালে ঘাড়ে চুমু দেওয়াটা বন্ধ করেন। নীলের ঘাড়ে চুমু অভ্র আবারও নীলের ঘাড়ে চুমু খেয়ে বলে, কেন বলো তো? কারণ কি বলো? কারণ আপনার ঠোঁট দুটো আমার পুরো শরীরকে নাড়িয়ে দেয়। নাড়িয়ে দেওয়ার জন্যই তো একটু পরপর চুমু দেই। মেজর সাহেব, আপনার ফ্লার্টিং করা শেষ হলে গিয়ে রেডি হয়ে নেই। অভ্র নীলের গালে পরপর 2টা চুমু খেয়ে নীলকে ছেড়ে দেয়। কাবাটে থাকা কালো প্যান্ট আর কালো শার্ট বের করে পরে নেয়। মিররের সামনে দাঁড়িয়ে চুপগুলো সেট করে নেয়। পছন্দের পারফিউমটা স্প্রে করে নিজেকে শেষবারের মতো মিররে দেখে নেয়। নীল কালো রঙের ব্লেজারটা অভ্রকে পরিয়ে দেয়। এইবার পারফেক্ট। মেজর সাহেব, আপনাকে অসম্ভব রকম সুন্দর লাগছে। তাহলে চুমু দাও। চুমু দিব কেন? অভ্র নীলের কোমর জড়িয়ে ধরে নীলকে নিজের সাথে মিশিয়ে নেয়। জামাইকে অসম্ভব রকম সুন্দর লাগলে যে চুমু দিতে হয় তা কি জানো না? নীল অভ্রর গলা জড়িয়ে ধরে অভ্রর চোখে চোখ রেখে বলে, এতদিন জানতাম না, আজকে যেহেতু জানতে পেরেছি সেহেতু এখন থেকে আপনাকে যখন সুন্দর লাগবে তখন চুমু খাবো। তাহলে চুমু খাওয়া শুরু করো। অভ্র কথাটা বলে শেষ করতে না করতেই নীল অভ্রর ঠোঁট দুটো দখল করে নেয়। নীলের সাথে অভ্রও রেসপন্স করে। মিনিট 5 পর নীল অভ্রর ঠোঁট ছেড়ে দিতে চাইলে অভ্র আরও শক্ত করে নীলের ঠোঁট আঁকড়ে ধরে। আরও মিনিট 5 পর নীলের ঠোঁট দুটো মুক্ত করে দেয় অভ্র। ছাড়া পেয়ে নীল বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। মিষ্টি বউ, এবার যাওয়া যাক। অভ্র নীলের দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দেয়। নীল মুচকি হেসে অভ্রর হাতটা জড়িয়ে ধরে। দুজনেই রুম থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে দুজন দুজনের দিকে এগিয়ে যায়। গাড়ির দরজা খুলে দিয়ে নীলকে গাড়িতে উঠতে বলে অভ্র। নীল গাড়িতে উঠে বসে। অভ্র গাড়ির দরজা লাগিয়ে দেয়। অপর পাশে গিয়ে নিজেও গাড়িতে উঠে বসে। নীলকে সিট বেল্ট পরিয়ে দিয়ে অভ্রও পরে নেয়। নীলের দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট দেয় অভ্র। মেজর সাহেব, আমরা কোথায় যাচ্ছি বললেন না তো? অভ্রকে হাতে স্টিয়ারিং ধরছে আর এক হাতে দিয়ে নীলের হাত ধরে রেখেছে। গেলেই দেখতে পাবো বউ। তা তো দেখতে পাবো, কিন্তু এখন বললে সমস্যা কি? নো মাই ডিয়ার মিষ্টি বউ, এটা সারপ্রাইজ। এখন যদি বলে দেই তাহলে সারপ্রাইজের মজা থাকবে না। কিন্তু আমার যে খুব জানতে ইচ্ছে করছে মেজর সাহেব, আর একটু সময় ওয়েট করো, তারপরেই জানতে পারবো। আপাতত রোমান্টিক গান ছেড়ে দিয়েছে, গান শোনো। বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছে ঈশা। ঈশার বাবা হার্টের রোগী। আধা ঘন্টা ধরে সিরিয়ালে বসে থাকার পর তাদের ডাক এসেছে। ঈশা বাবাকে নিয়ে ডাক্তারের কেবিনে প্রবেশ করে। ডাক্তারকে দেখে দরজার সামনে থমকে দাঁড়ায় ঈশা, কারণ ডাক্তার হচ্ছে ঈশান চৌধুরী। আরে বাহ, আজকে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম? ভালোবাসার মানুষের সাথে একদিনে 2বার দেখা হয়ে গেল। মনে মনে কথাগুলো বলে ঈশান। লাখ কথাটা খারাপ হলেও একদিনে 2বার হনুমানের সাথে দেখা হয়। এই হনুমানটা হার্টের ডাক্তার কেন হতে গেছে? অন্য কোনো ডাক্তার কি চোখে দেখেনি? ঈশানের দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলে ঈশা। ঈশাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ঈশান মুচকি হাসে। ঈশানকে হাসতে দেখে মুহূর্তের মধ্যে ঈশার মাথায় রক্ত উঠে যায়। বাবার সাথে থাকায় হাতের মুঠো শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করে ঈশান ঈশার বাবার আগের রিপোর্টগুলো চেক করে এবং নতুন কিছু টেস্ট লিখে দেয়। ঈশার বাবা সব বুঝে নিয়ে উঠে দাঁড়ায়। ঈশার বাবা আগে কেবিন থেকে বের হয়ে যায়। ঈশা কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ঈশানকে মিডল ফিঙ্গার দিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। ঈশার এমন কাণ্ড অবাক হয়ে যায় ঈশান।
রাত 8টা। একটা ভিআইপি কমিউনিটি সেন্টারের সামনে এসে গাড়ি ব্রেক করে অভ্র। গাড়ি থেকে নেমে অপর পাশে এগিয়ে যায় অভ্র। গাড়ির দরজা খুলে নীলের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে নীলকে নামতে বলে। মিষ্টি বউ, আমার হাত ধরে নামো। নীল মুচকি হাসে, অভ্রর হাত ধরে নেমে দাঁড়ায়। ফ্লোরে হিলের শব্দ হয়। নীল অভ্রর হাতটা জড়িয়ে ধরে, দুজনেই পা বাড়ায় কমিউনিটি সেন্টারের দিকে। কমিউনিটি সেন্টারের ভিতরে পা রাখতেই অবাক হয়ে যায় নীল। পুরো হলটা ডেকোরেশন করা, ছাদে থাকা ঝুলছে হাজারটা ক্রিস্টাল লাইট। দেয়ালে সাদা আর মিষ্টি রঙের ফুলের ঝাড়, ফ্লোরে লাল কার্পেট। সামনে বিশাল একটা স্টেজ, স্টেজটা সাদা আর নীল রঙের গোলাপ দিয়ে মোড়ানো। মাঝখানে একটা টেবিল, টেবিলের উপর 3 তলা বিশাল কেক, সাদা ফ্রাস্টিং নীল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। আর কেকের পাশে একটা বড় বুকি, পুরাটায় নীলের পছন্দের নীল গোলাপ। স্টেজের ব্যাকগ্রাউন্ডে এলইডি স্ক্রিনে বড় করে লেখা হ্যাপি বার্থডে নীল। নীলের পা থেমে গেল, চোখ বড় বড় হয়ে গেল। আজ 28শে ফেব্রুয়ারি, ওর জন্মদিন। কিন্তু আজকে তার জন্মদিন তা নীল নিজেই ভুলে গিয়েছিল। অভ্র নীলের পিছনে এসে দাঁড়ায়, অভ্রর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস করে বলে, হ্যাপি বার্থডে মাই ডিয়ার মিষ্টি বউ। নীল অভ্রর দিকে ঘুরে দাঁড়ায়, তারপর হঠাৎ করে অভ্রকে জড়িয়ে ধরে। অভ্র ও নীলকে আগলে নেয় নিজের বাহুডোরে। এইভাবে কেটে যায় কিছু সময়। মাই ডিয়ার মিষ্টি বউ, এভাবেই জড়িয়ে ধরে রাখবো নাকি কেকটাও কাটবো? নীল লজ্জা মিশ্রিত একটা হাসি দেয়। অভ্র নীলের হাত ধরে নীলকে স্টেজে নিয়ে যায়। নীল আরও অভ্র একসাথে কেক কাটে, একে অপরকে খাইয়ে দেয়। দুজনেই হাসলো। কেক কাটা শেষ, এবার গিফট দেওয়ার পালা। অভ্র একটা গিফট বক্স এনে নীলকে দিল। মেজো সাহেব, কী আছে এটাতে? খুলেই দেখো। নীল গিফট বক্সটা আনবক্স করে। বক্সের মধ্যে কিছু কাগজ রাখা। নীল কাগজগুলো হাতে তুলে নেয়। মেজো সাহেব, এগুলো কিসের কাগজ? অভ্র হালকা বাঁকা হাসলো। পাঙ্গাস মাছ ভর্তি 18টা পুকুরের কাগজ। নীল ভুরু কোঁচকালো। মানে হচ্ছে তোমার হাজব্যান্ডের পক্ষ থেকে তোমার 18তম জন্মদিনে 18টা পাঙ্গাস মাছ ভর্তি পুকুর গিফট করলাম। আচ্ছা মেজো সাহেব, এই 18টা পুকুরের পাঙ্গাস কি আমি আমার পরবর্তী জন্মদিন পর্যন্ত খেতে পারবো, নাকি তার আগেই শেষ হয়ে যাবে? শেষ হবে না, শুধু পরবর্তী জন্মদিন পর্যন্ত নয়, আরও 18টা জন্মদিন পর্যন্ত খেতে পারবে। তাহলে ঠিক আছে। অভ্র নীলকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলো। নীলও অভ্রকে জড়িয়ে ধরলো। অভ্রর বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। থ্যাংক ইউ মেজর সাহেব, আজকের দিনটা আমার জীবনের বেস্ট একটা দিন।